নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের দেয়াল। আজ 10ম অধ্যায়। এই অধ্যায়ের নাম হরিদাসের চুল কাটার দোকান। শুরু করি। হরিদাসের চুল কাটার দোকান শোভাহানবাগে। তার দোকানের একটু সামনেই ধানমন্ডি 32 নম্বর রোডের মাথা। সঙ্গত কারণেই হরিদাস তার সেলুনে সাইনবোর্ড টানিয়ে রেখেছে, শেখের বাড়ি যেই পথে, আমার সেলুন সেই পথে। সাইনবোর্ডের লেখা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে, তবে হরিদাস পথচারীদের জন্যে এই সাইনবোর্ড টাঙায়নি। তার মনে ক্ষীণ আশা কোনো একদিন এই সাইনবোর্ড বঙ্গবন্ধুর নজরে আসবে। তিনি গাড়ি থেকে নেমে এগিয়ে আসবেন, গম্ভীর গলায় বলবেন, সেলুনের সাইনবোর্ডে কী সব ছাতা মাথা লিখেছিস? নাম কি তোর? দে, আমার চুল কেটে দে। চুল কাটার পর মাথা মালিশ। বঙ্গবন্ধুর পক্ষে এ ধরনের কথা বলা মোটেই অস্বাভাবিক না, বরং স্বাভাবিক। সাধারণ মানুষের সঙ্গে তিনি এমন আচরণ করেন বলেই তার টাইটেল বঙ্গবন্ধু। হরিদাস চুল কাটার ফাঁকে ফাঁকে খদ্দের বুঝে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প ফাঁদে। খদ্দেররা বেশিরভাগই তার কথা বিশ্বাস করে। হরিদাস কাঁচি চালাতে চালাতে বলে, আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, যে কেচি দিয়া আপনার চুল কাটতেছি সেই কেচি দিয়া স্বয়ং বঙ্গবন্ধুর চুল কেটেছি। তাও একবার না, 3 বার। প্রথমবারের ঘটনাটা বলি। চৈত্র মাসের 11 তারিখ, সময় আনুমানিক 11টা। 15ই আগস্ট শেষ রাতে হরিদাস তার দোকানে ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভাঙল, মড়মড় শব্দ হচ্ছে, দোকান ভেঙে পড়ছে। হরিদাস ভূমিকম্প হচ্ছে ভেবে দৌড়ে দোকান থেকে বের হয়ে হতভম্ব। এটা আবার কি? আলিশান এক ট্যাঙ্ক তার দোকানের সামনে ঘুরছে। ট্যাঙ্কের ধাক্কায় তার দোকান ভেঙে পড়ে যাচ্ছে। ট্যাঙ্কের ঢাকনা খোলা, 2জন কালো পোশাকের মানুষ দেখা যাচ্ছে। দোকান ভেঙে ফেলার জন্যে কঠিন কিছু কথা হরিদাসের মাথায় এসেছিল। সে কোনো কথা বলার আগেই ট্যাঙ্কের পেছনের ধাক্কায় পুরো দোকান তার মাথায় পড়ে গেল। 15ই আগস্ট হত্যাকাণ্ডের সূচনা ঘটল হরিদাসের মৃত্যুর মধ্য দিয়ে। ঢাকা মসজিদের শহর, সব মসজিদেই ফজরের আজান হয়। শহরের দিন শুরু হয় মধুর আজানের ধ্বনিতে। আজান হচ্ছে, আজানের ধ্বনির সঙ্গে নিতান্তই বেমানান কিছু কথা বঙ্গবন্ধুকে বলছে এক মেজর, তার নাম মহিউদ্দিন। এই মেজরের হাতে স্টেন গান, শেখ মুজিবের হাতে পাইপ, তার পরনে সাদা পাঞ্জাবি এবং ধূসর চেক লুঙ্গি। শেখ মুজিব বললেন, তোমরা কি চাও? মেজর বিব্রত ভঙ্গিতে আমতা আমতা করতে লাগলো। শেখ মুজিবের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। শেখ মুজিব আবার বললেন, তোমরা চাও কি? মেজর মহিউদ্দিন বলল, স্যার একটু আসুন। কোথায় আসব? মেজর এবারও আমতা আমতা করে বলল, স্যার একটু আসুন। শেখ মুজিব বললেন, তোমরা কি আমাকে খুন করতে চাও? পাকিস্তান সেনাবাহিনী যে কাজ করতে পারেনি সে কাজ তোমরা করবে? এই সময় স্বয়ংক্রিয় অস্ত্র হাতে ছুটে এলো মেজর নূর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশ ফায়ার করল। সময় ভোর 5:40। বঙ্গপিতা মহামানব শেখ মুজিব সিঁড়িতে লুটিয়ে পড়লেন। তখনও বঙ্গবন্ধুর হাতে তার প্রিয় পাইপ। 32 নম্বরের বাড়িটিতে কিছুক্ষণের জন্যে নরকের দরজা খুলে গেল। একের পর এক রক্ত ভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগলো। নৃশংস এই হত্যাযজ্ঞ সম্পর্কে বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী রমা আদালতে যে জবানবন্দি দেন তা তুলে দেওয়া হলো।
বঙ্গবন্ধুর বাড়ির কাজের ছেলে আব্দুর রহমান শেখ ওরফে রমার জবানবন্দি। আমি 1996 সালে কাজের লোক হিসেবে বঙ্গবন্ধুর বাড়িতে আসি। 1975 সালের 15ই আগস্ট ভোর 5টায় বঙ্গবন্ধু নিহত হন। তখন আমি বঙ্গবন্ধুর বাড়িতে থাকতাম। ওই দিন অর্থাৎ ঘটনার দিন রাত্রে আমি এবং সেলিম দোতলায় বঙ্গবন্ধুর বেডরুমের সামনে বারান্দায় ঘুমিয়েছিলাম। আনুমানিক ভোর 5টার দিকে হঠাৎ বেগম মুজিব দরজা খুলে বাইরে আসেন এবং বলেন যে সেরনিয়াবাতের বাসায় দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে। ওই দিন 3 তলায় শেখ কামাল এবং তার স্ত্রী সুলতানা ঘুমিয়েছিল। ওই দিন শেখ জামাল এবং তার স্ত্রী রোজি এবং ভাই শেখ নাসের দোতলায় ঘুমিয়েছিল। বঙ্গবন্ধু ও তার স্ত্রী এবং শেখ রাসেল দোতলায় একই রুমে ঘুমিয়েছিল। নিচতলায় পিএ মাহিতুল ইসলাম সহ অন্যান্য কর্মচারী ছিল। বেগম মুজিবের কথা শুনে আমি তাড়াতাড়ি লেকের পাড়ে যেয়ে দেখি কিছু আর্মি গুলি করতে করতে আমাদের বাড়ির দিকে আসিতেছে। তখন আমি আবার বাসায় ঢুকি এবং দেখি পিএ রিসেপশন রুমে বঙ্গবন্ধু তার সাথে কথা বলিতেছে। আমি পিছনের সিঁড়ি দিয়ে দোতলায় এসে দেখি বেগম মুজিব দোতলায় ছোটাছুটি করছে। আমি সাথে সাথে 3 তলায় যাই এবং আমাদের বাসা আর্মিরা আক্রমণ করেছে বলে কামাল ভাইকে উঠাই। কামাল ভাই তাড়াতাড়ি একটা প্যান্ট ও শার্ট পরে নিচের দিকে যায়। আমি তার স্ত্রী সুলতানাকে নিয়ে দোতলায় আসি। দোতলায় গিয়ে একইভাবে আমাদের বাসা আর্মিরা আক্রমণ করেছে বলে জামাল ভাইকে উঠাই। তিনি তাড়াতাড়ি প্যান্ট শার্ট পরে তার মার রুমে যান, সাথে তার স্ত্রীও যান। এই সময়েও খুব গোলাগুলি হচ্ছিল। এক পর্যায়ে কামাল ভাইয়ের আর্ত চিৎকার শুনতে পাই। একই সময়ে বঙ্গবন্ধু দোতলায় আসিয়া রুমে ঢোকেন এবং দরজা বন্ধ করে দেন। প্রচণ্ড গোলাগুলি একসময় বন্ধ হয়ে যায়। তারপর বঙ্গবন্ধু দরজা খুলে আবার বাইরে এলে আর্মিরা তার বেডরুমের সামনে চারপাশে তাহাকে ঘিরে ফেলে। আমি আর্মিদের পিছনে ছিলাম। আর্মিদের লক্ষ্য করে বঙ্গবন্ধু বলেন, তোরা কি চাস? কোথায় নিয়ে যাবি আমাকে? তারা বঙ্গবন্ধুকে তখন সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছিল। সিঁড়ির 2-3 ধাপ নামার পরে নিচের দিক হতে অনেক আর্মি বঙ্গবন্ধুকে গুলি করে। গুলি খেয়ে সাথে সাথে বঙ্গবন্ধু সিঁড়িতে লুটিয়ে পড়েন। আমি তখন আর্মিদের পিছনে ছিলাম। তারা আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? উত্তরে আমি বলি, কাজ করি। তখন তারা আমাকে ভিতরে যেতে বলে। আমি বেগম মুজিবের রুমের বাথরুমে গিয়ে আশ্রয় নিই। সেখানে বেগম মুজিবকে বলি, বঙ্গবন্ধুকে গুলি করেছে। ওই বাথরুমে শেখ কামালের স্ত্রী সুলতানা, শেখ জামাল ও তার স্ত্রী রোজি, শেখ রাসেল, বেগম মুজিব ও বঙ্গবন্ধুর ভাই নাসের এবং আমি আশ্রয় নিই। শেখ নাসের ওই বাথরুমে আসার আগে তার হাতে গুলি লাগে। তার হাত হতে তখন রক্ত ঝরছে। বেগম মুজিব শাড়ির আঁচল ছিঁড়ে তার রক্ত মুছেন। এরপর আর্মিরা আবার দোতলায় আসে এবং দরজা পিটাতে থাকলে বেগম মুজিব দরজা খুলিতে যান এবং বলেন, মরলে সবাই একই সাথে মরব। এই বলে বেগম মুজিব দরজা খুললে আর্মিরা রুমের ভিতরে ঢুকে পড়ে এবং শেখ নাসের, শেখ রাসেল, বেগম মুজিব এবং আমাকে নিচের দিকে নিয়ে আসছিল। তখন সিঁড়িতে বেগম মুজিব বঙ্গবন্ধুর লাশ দেখে বলেন, আমি যাব না, আমাকে এখানেই মেরে ফেলো। এই কথার পর আর্মিরা তাকে দোতলায় তার রুমের দিকে নিয়ে যায়। একটু পরেই ওই রুমে গুলির শব্দসহ মেয়েদের আর্ত চিৎকার শুনতে পাই। আর্মিরা নাসের, রাসেল ও আমাকে নিচতলায় এনে লাইনে দাঁড় করায়। সেখানে সাদা পোশাকের একজন পুলিশের লাশ দেখি। নিচে নাসেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তুমি কে? তিনি শেখ নাসের বলে পরিচয় দিলে তাহাকে নিচে তলায় বাথরুমে নিয়ে যায়। একটু পরেই গুলির শব্দ ও তার মা গো বলে আর্তচিৎকার শুনতে পাই। শেখ রাসেল মার কাছে যাব বলে তখন কান্নাকাটি করছিল এবং পিএ মাহিতুল ইসলামকে ধরে বলছিল, ভাই আমাকে মারবে না তো? এমন সময় একজন আর্মি তাহাকে বলল, চলো তোমার মায়ের কাছে নিয়ে যাই। এই বলে তাহাকে দোতলায় নিয়ে যায়। একটু পরেই
কয়েকটি গুলির শব্দ ও আর্তচিৎকার শুনতে পাই। লাইনে দাঁড়ানো অবস্থায় সেলিমের হাতে এবং পেটে 2টি গুলির জখম দেখলাম। এরপর দেখলাম কালো পোশাক পরিহিত আর্মিরা আমাদের বাসার সব জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। তখন ডিএসপি নুরুল ইসলাম এবং পিএ রিসেপশনিস্ট মহিতুল ইসলামকে আহত দেখি। এরপরে আমাদের বাসার সামনে একটা ট্যাঙ্ক আসে। ট্যাঙ্ক হতে কয়েকজন আর্মি নেমে ভিতরের আর্মিদের লক্ষ্য করে জিজ্ঞাসা করে, ভিতরে কে আছে? উত্তরে ভিতরের আর্মিরা বলে, অল আর ফিনিশড। অনুমান বেলা 12টার দিকে আমাকে ছেড়ে দিবার পর আমি প্রাণ ভয়ে আমার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া চলে যাই। স্বাক্ষর আব্দুর রহমান শেখ ওরফে রমা। মন্ত্রী সেরনিয়াবাদ অর্থাৎ বঙ্গবন্ধুর ভগ্নিপতি এবং শেখ মনির অর্থাৎ বঙ্গবন্ধুর ভাগ্নে বাড়িও একই সঙ্গে আক্রান্ত হলো। সেখানেও রক্তগঙ্গা। শেখ মনি মারা গেলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে। পিতামাতার মৃত্যু দৃশ্য শিশু তাপস দেখল খাটের নিচে বসে। এই শিশুটি তখন কি ভাবছিল? ক্যাবিনেট মন্ত্রী শেরনিয়াবাদ মারা গেলেন তার 10-15 বছরের 2 কন্যা, 11 বছর বয়সী এক পুত্র এবং মাত্র 5 বছর বয়সী এক নাতির সঙ্গে। কাদের মোল্লা রোজ ফজরের নামাজ আদায় করে তার চায়ের দোকান খোলে। আজও তাই করেছে। কেরোসিনের চুলা ধরিয়ে চায়ের কেটলি বসিয়েছে। তখনই সামরিক পোশাক পরা একজন দৌড়ে এসে কাদের মোল্লার দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। রক্তে তার পোশাক ভেজা। তিনি পেটের কাছে কি যেন ধরে আছেন। হতভম্ব কাদের মোল্লা ভীত গলায় বলল, আপনি কে? সেনা কর্মকর্তা ক্ষীণ গলায় বললেন, আমার স্ত্রীকে এই জিনিসটা পৌঁছে দিতে পারবে? তোমাকে তার জন্যে 2000 টাকা দিব। আমার মানিব্যাগে 2000 টাকা আছে। কাদের মোল্লা বলল, অবশ্যই পারবো। জিনিসটা কি? সেনা কর্মকর্তা তার উত্তর দিতে পারলেন না। তার মুখ থেকে শাঁ শাঁ আওয়াজ বের হতে লাগলো। এই সেনা কর্মকর্তা আমাদের পরিচিত। তিনি মেজর ফারুকের ঘনিষ্ঠজন সুবেদার মেজর ইস্তিয়াক। তিনি পেটের কাছে যে জিনিসটা ধরে আছেন তা হল বঙ্গবন্ধুর বাড়ি থেকে চুরি করে আনা 40 ভরি সোনার নৌকো। নিচে লেখা, আদমজি শ্রমিক লীগের উপহার। কাদের মোল্লা সোনার নৌকা ও মানিব্যাগ নিয়ে সেই দিনই দেশের পথে রওনা হলো। আনন্দ ও উত্তেজনায় তার শরীর কাঁপছে। বাইরে থেকে দেখেও বেশি মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে, মুখ হাঁ করা। সে মুখ দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। তার হাতে চটের ব্যাগ। এই ব্যাগে সোনার নৌকা ও মানিব্যাগ। চটের ব্যাগ কোথাও রেখে কাদের মোল্লা শান্তি পাচ্ছে না। একবার কোলে রাখছে, একবার বুকের কাছে জড়িয়ে ধরে আছে। বাসে কাদেরের ডান পাশে বসা যাত্রী বলল, আপনার ব্যাগে কি? কাদের মোল্লা চোখ গরম করে বলল, আমার ব্যাগে কি তা দিয়া আপনার প্রয়োজন কি? রাগেন কি জন্যে? ব্যাগ নিয়া চাপাচাপি করতেছেন, এই জন্যে জিগাইলাম। কাদের মোল্লা বলল, চুপ, ঘুষি দিয়া নাকশা ফাটাইয়া দিব। ঘুষি দিয়া দেখেন। কাদের মোল্লা প্রচণ্ড ঘুষি দিয়ে সহযাত্রীর নাক ফাটিয়ে ব্যাগ নিয়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে নেমে পড়ল। সকাল 7টা। বাংলাদেশ বেতার ঘন ঘন একটি বিজ্ঞপ্তি প্রচার করছে। উল্লসিত গলায় একজন বলছে, আমি ডালিম বলছি। স্বৈরাচারী মুজিব সরকারকে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়েছে। সারা দেশে মার্শাল ল জারি করা হলো। দেশ থমকে দাঁড়িয়েছে। কি হচ্ছে কেউ জানে না, কি হতে যাচ্ছে তাও কেউ জানে না। মানুষের আত্মার মতো দেশেরও আত্মা থাকে। কিছু সময়ের জন্যে বাংলাদেশের আত্মা দেশ ছেড়ে গেল। মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার খবর শুনে নির্বিকার ভঙ্গিতে বললেন, প্রেসিডেন্ট নিহত তাতে কি হয়েছে? ভাইস প্রেসিডেন্ট তো আছে। কনস্টিটিউশন যেন ঠিক থাকে। বঙ্গবন্ধুর অতি কাছের মানুষ তার রাজনৈতিক সচিব তোফায়েল আহমদ বসে আছেন রক্ষী বাহিনীর সদর দপ্তর সাভারে। আতঙ্কে তিনি অস্থির।
রক্ষী বাহিনী আত্মসমর্পণ করায় তাকে নিয়ে পড়েছে। তারা বারবার জানতে চাচ্ছে তোফায়েল আহমেদকে নিয়ে কি করবে। বঙ্গবন্ধুকে রক্ষার দায়িত্বে নিয়োজিত রক্ষী বাহিনী ঝিম ধরে বসে আছে। এক সময়ের সাহসী তেজি ছাত্রনেতা তোফায়েল আহমেদও ঝিম ধরে আছেন। শুরু হয়েছে ঝিম ধরার সময়। রাস্তায় মিছিল বের হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সেই মিছিল আনন্দ মিছিল। শফিক বাংলা মোটর গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখল। সেখানে রাখা ট্যাঙ্কের কামানে ফুলের মালা পরানো কিছু অতি উৎসাহী ট্যাঙ্কের ওপর উঠে নাচের ভঙ্গি করছে। আমার বাবর রোডের বাসার কথা বলি। বেতারে বঙ্গবন্ধুর মৃত্যুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে একতলায় রক্ষী বাহিনীর সুবেদার পালিয়ে গেলেন। তার 2 মেয়ে, তার মধ্যে একজন গর্ভবতী, ছুটে এলো মার কাছে। তাদের আশ্রয় দিতে হবে। মা বললেন, তোমাদের আশ্রয় দিতে হবে কেন? তোমরা কি করেছ? তারা কাঁদো কাঁদো গলায় বলল, খালাম্মা, এখন পাবলিক আমাদের মেরে ফেলবে। এই ছোট্ট ঘটনা থেকে রক্ষী বাহিনীর অত্যাচার এবং তাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ও ঘৃণাও টের পাওয়া যায়। খন্দকার মোস্তাক 5 ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের নামাজটা সময় মতো পড়তে পারেন না। তিনি অনেক রাত জাগেন বলেই এত ভোরে উঠতে পারেন না। ফজরের ওয়াক্তের নামাজ নিয়ে তিনি চিন্তিতও না। নবী করিম একদিন ফজরের নামাজ সময় মতো পড়তে পারেননি। এই কারণেই সবার জন্যে ফজরের নামাজের ওয়াক্ত নমনীয় করা হয়েছে। কেউ দেরি করে পড়লেও তাতে দোষ ধরা হবে না। 15ই আগস্ট তার ঘুম ভাঙল 8টায়। শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন এই খবর তাকে দেওয়া হলো। তিনি বললেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। খবর নিয়ে এসেছে তার ভাইস্তা মোফাজ্জল। তাকে ভীত এবং চিন্তিত দেখাচ্ছে। মোফাজ্জল বলল, রেডিও ছাড়ব? খবর শুনবেন? মোস্তাক বললেন, না, কড়া করে 1 কাপ চা আনো, চা খাবো। মোফাজ্জল বলল, আপনি কি বাড়িতেই থাকবেন না পালিয়ে যাবেন? পালিয়ে যাব কোন দুঃখে? আমি অপরাধ কি করেছি? সদর দরজায় কি তালা লাগায়া রাখবো? না, সদর দরজা থাকবে খোলা। তুমি নিজে সেখানে টুল পেতে বসে থাকবে। আমার সঙ্গে কেউ দেখা করতে চাইলে তাকে সম্মানের সঙ্গে নিয়ে আসবে। কে আসবে দেখা করতে? মোস্তাক এই প্রশ্নের জবাব না দিয়ে বাথরুমে ঢুকলেন। পরিস্থিতি সামলানোর জন্যে কিছু সময় নিজেকে বিচ্ছিন্ন করে রাখা দরকার। বাথরুম হলো নিজেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যে আদর্শ স্থান। তিনি অজু করে বাথরুম থেকে বের হলেন। ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের কাছে নিজের নিরাপত্তা চেয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে নেয়ামুল কোরআন নিয়ে বসলেন। আল্লাহ পাকের 99 নাম পাঠ করে আজকের দিন শুরু করবেন। ইয়া আল্লাহু অর্থাৎ হে আল্লাহ, ইয়া রাহমানু অর্থাৎ হে করুণাময়, ইয়া রাহিমু হে পরম দয়ালু, ইয়া মালেকু হে প্রভু, ইয়া কুদুসু হে পবিত্রতম, ইয়া সালামু হে শান্তিদানকারী। ইয়া সালামু পড়ার পরপরই বিকট ঘড়ঘড় শব্দ শোনা যেতে লাগল। মোস্তাক তার 3 তলার শোবার ঘরের জানালা দিয়ে তাকালেন। তার কলিজা শুকিয়ে গেল। বিকট দর্শন এক ট্যাঙ্ক তার বাড়ির সামনে। ট্যাঙ্কের কামান তার শোবার ঘরের দিকে তাক করা। ঘটনা কি? ট্যাঙ্ক কেন? এতদিন যা শুনে এসেছেন তার সবই কি ভুয়া? ট্যাঙ্কের গোলার আঘাতে তাকে মরতে হবে? ট্যাঙ্ক কোনো শান্তির পতাকাবাহী যুদ্ধ যান না। অকারণে কেউ নিশ্চয়ই তার বাড়ির সামনে ট্যাঙ্ক বসাবে না। সিঁড়িতে বুট জুতার শব্দ হচ্ছে। খন্দকার মোস্তাক এক মনে দোয়ায়ে ইউনুস পড়তে লাগলেন। এই দোয়া পাঠ করে ইউনুস নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। তার বিপদ ইউনুস নবীর চেয়ে বেশি। দরজা খুলে মেজর রশিদ ঢুকলেন। তার হাতে স্টেন গান, তার পেছনে 2 জন সৈনিক
তাদের হাতেও স্টেনগান। সৈনিক দুজন স্টেনগান মোস্তাকের দিকে তাক করে আছে। মোস্তাক নিশ্চিত মৃত্যু ভেবে আল্লাহ পাকের কাছে তওবা করলেন। মেজর রশিদ বললেন, স্যার চলুন। মোস্তাক বললেন, কোথায় যাব? প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন, প্রথমে রেডিও স্টেশনে যাবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ট্যাঙ্ক এসেছে কেন? প্রেসিডেন্টের মর্যাদা রক্ষার জন্য ট্যাঙ্ক এসেছে। মোস্তাক বললেন, শুক্রবারে আমি জুম্মার নামাজের আগে কোনো কাজকর্ম করি না। দায়িত্ব যদি গ্রহণ করতে হয় জুম্মার নামাজের পর। মেজর রশিদ কঠিন গলায় বললেন, আপনাকে আমি নিতে এসেছি, আপনি আমার সঙ্গে যাবেন। অর্থহীন কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই। মোস্তাক বললেন, অবশ্যই অবশ্যই, তবে আমাকে কিছু সময় দিতে হবে। আপনাকে কোনো সময় দেওয়া হবে না। কাপড় চেঞ্জ করার সময় দিতে হবে। আমি নিশ্চয়ই লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে প্রেসিডেন্ট হিসাবে শপথ নিব না। সকাল 11:45 খন্দকার মোস্তাক বেতারে ভাষণ দিলেন। তিনি আবেগমথিত গলায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের সূর্য সন্তান আখ্যা দিলেন। মোস্তাকের ভাষণের পর বঙ্গভবনে আনন্দ উল্লাস, কোলাকুলি, একে অন্যকে অভিনন্দনের পালা শুরু হয়ে গেল। শুরু হলো মিষ্টি বিতরণ। মিষ্টি কেউ নিজে খাচ্ছে না, একজন অন্যজনকে খাইয়ে দিচ্ছে। বঙ্গবন্ধুর মৃতদেহ তখনও তার 32 নম্বর বাড়িতে পড়ে আছে। সন্ধ্যাবেলা শফিক এসেছে রাধানাথ বাবুর কাছে। শফিকের বিপর্যস্ত ভঙ্গি দেখে তিনি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। শফিক কাঁদো কাঁদো গলায় বলল, এত বড় ঘটনা ঘটে গেল আর কেউ প্রতিবাদ করল না, কেউ তার পাশে দাঁড়ালো না। রাধানাথ বললেন, কেউ তার পাশে দাঁড়ায়নি এটা ঠিক না। খবর পেয়েছি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে রক্ষার জন্যে ছুটে গিয়েছিলেন, গুলি খেয়ে মারা গেছেন। পুলিশের কিছু কর্মকর্তা বাধা দিয়েছিলেন, তারাও মারা গেছেন। শফিক বলল, কেউ তার পক্ষে রাস্তায় বের হয়ে কিছু বলবে না? রাধানাথ বললেন, তুমি কি রাস্তায় বের হয়ে কিছু বলেছ? তুমি যেহেতু বলনি, অন্যদের দোষ দিতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছ? জি। রাধানাথ বললেন, সাহস আছে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলার, মুজিব হত্যার বিচার চাই? শফিক বলল, আমার সাহস নেই, আমি খুবই ভীতু মানুষ, কিন্তু আমি বলবো। কবে বলবে? আজ রাতেই বলবো। রাত 8টা। মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। খন্দকার মোস্তাকের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। 3 বাহিনী প্রধান নতুন সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। পুরনো মন্ত্রিসভার প্রায় সবাইকে নিয়েই নতুন মন্ত্রিসভা তৈরি হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যরা যুক্ত হয়েছেন। আতাউল গনি ওসমানী হয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা। মনে হচ্ছে পুরনো আওয়ামী লীগই আছে, শুধু শেখ মুজিবুর রহমান নেই। আপোষহীন জননেতা মৌলানা ভাসানী, যিনি 1 মাস আগেও বঙ্গবন্ধুকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন, তিনিও নতুন সরকারকে সমর্থন জানালেন। 15ই আগস্ট রাত 9টার দিকে সরফরাজ খানের বাড়ির সামনের রাস্তায় এক যুবককে চিৎকার করতে করতে সড়কের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে দেখা গেল। সে চিৎকার করে বলছিল, মুজিব হত্যার বিচার চাই। যুবকের পেছনে পেছনে যাচ্ছিল ভয়ঙ্কর দর্শন একটি কালো কুকুর। সেই রাতে অনেকেই রাস্তার দুপাশের ঘরবাড়ির জানালা খুলে যুবককে আগ্রহ নিয়ে দেখছিল, সঙ্গে সঙ্গে জানালা বন্ধও করে ফেলছিল। আচমকা এক আর্মির গাড়ি যুবকের সামনে এসে ব্রেক কষল। গাড়ির ভেতর থেকে কেউ একজন যুবকের মুখে টর্চ ফেলল। টর্চ সঙ্গে সঙ্গে নিভিয়ে ইংরেজিতে বলল, ইয়ং ম্যান, গো হোম, ট্রাই টু হ্যাভ সাম স্লিপ। শফিককে যিনি এই উপদেশ দিলেন তিনি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। যান যান, বাসায় যান। শফিক বলল, জি স্যার, যাচ্ছি। খালেদ মোশাররফ বললেন, আমি আপনাকে চিনি, অবন্তীদের বাসায় দেখেছি,
আপনি অবন্তীর গৃহশিক্ষক? জি। গাড়িতে উঠুন, আপনি কোথায় থাকেন বলুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। আমি হেঁটে যেতে পারবো, তাছাড়া আমার সঙ্গে এই কুকুরটা আছে, কুকুর নিয়ে আপনার গাড়িতে উঠব না। শফিক চলে যাচ্ছে, জিপ দাঁড়িয়ে আছে। খালেদ মোশাররফ সিগারেট ধরিয়ে অবন্তীর গৃহশিক্ষকের দিকে তাকিয়ে আছেন। শফিক বলল, স্যার যাই? সালাম আলাইকুম। খালেদ মোশাররফ বললেন, আপনি একজন সাহসী যুবক, আসুন আমার সঙ্গে হাত মেলান। সাহসী মানুষদের হাতের চামড়া থাকে মোলায়েম, আপনার হাতের চামড়া দেখি। খালেদ মোশাররফ অনেকক্ষণ শফিকের হাত ধরে রইলেন। শফিকের হাতের চামড়া মোলায়েম না, কঠিন। রাত 12টার কিছু পরে চাদরে নাক মুখ ঢেকে ছানু ভাই উপস্থিত হলেন পীর হাফেজ জাহাঙ্গীরের হুজরাখানায়। হাফেজ জাহাঙ্গীরের রাতের ইবাদত শেষ হয়েছে, তিনি ঘুমোতে যাচ্ছিলেন। ছানু ভাইকে দেখে এগিয়ে এলেন। ছানু ভাই বললেন, পীর ভাই, রাতে থাকার জায়গা দেওয়া লাগে, বিপদে আছি। কি বিপদ? বঙ্গবন্ধু নাই, আমরা যারা তার অতি ঘনিষ্ঠ তারাও নাই। বাংলাদেশের পাবলিক হলো ব্রেন ডিফেক্ট পাবলিক। যে কোনো একজন যদি বলে, ধরো ছানুরে ধরো, পাবলিক দৌড় দিয়া আমারে ধরবে। আপনার থাকার ব্যবস্থা করছি। রাতের খানা কি খেয়েছেন? রাতের খানা কখন খাবো বলেন, দৌড়ের উপর আছি। খানার ব্যবস্থা করলে ভালো হয়। আরেকটা কথা, সরফরাজ খান সাহেব কি আছেন? আছেন। ভালো হয়েছে, উনাকে তার বিষয় সম্পত্তি বুঝিয়ে দেব। খান সাহেবকে আমি বড় ভাইয়ের মতো দেখি, শ্রদ্ধা করি। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের বিখ্যাত গ্রন্থ লিগ্যাসি অব ব্লাডে উল্লেখ করা হয়েছে, শেখ মুজিবুর রহমানের মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পরপর টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে স্থানীয় জনগণ হামলা করে এবং বাড়ির সব জিনিসপত্র লুট করে নিয়ে যায়। হায় রে বাংলাদেশ! পুনশ্চ অ্যান্থনি মাসকারেনহাস তার গ্রন্থে সত্যের মতো করে অনেক মিথ্যাও ঢুকিয়েছেন। বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি লুট হওয়ার ঘটনা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। 10ম অধ্যায় এখানেই শেষ। ফিরে আসছি 11 অধ্যায় নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।